হ্যালো এভরিওয়ান, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের পরিমাপের আমি বলেছিলাম যে শর্ট কোয়েশ্চেন নিয়ে আসবো এবং সেই ক্লাসটায় নিয়ে এসেছি। এখানে কিন্তু কিছু শর্ট কোয়েশ্চেন রয়েছে এবং তার সাথে সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ এই টাইপের কিন্তু ওয়ান লাইনার কোয়েশ্চেন কিন্তু রয়েছে। ঠিক আছে, তোমরা আশা করি চ্যাপ্টারটা ভালো করে পড়েছো, তাহলে এগুলো একবার দেখে নাও শর্ট কোয়েশ্চেনগুলো তোমরা পারো কি না। ওকে, তারপরে কিন্তু আমরা চলে যাব আমাদের পরের চ্যাপ্টারের কোশ্চেন। একটু হয়তো দেরি হচ্ছিল ভিডিওগুলো করতে, কিন্তু এবার থেকে ক্লাসগুলো আবার কন্টিনিউ হতে থাকবে। দেখো, প্রথম প্রশ্নে চলে যাচ্ছি, এসআইতে মূল একক কটি রয়েছে? তো আমরা জানি যে এসআই পদ্ধতিতে আমরা পড়েছিলাম কটা মূল একক আছে বা কটা মৌলিক একক আছে, 7টি আছে। তাহলে 7টি মৌলিক একক কী কী এবং প্রত্যেকটার এককগুলো কী কী, প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমাদের ধরে ধরে করানো হয়েছে। ঠিক আছে, জিনিসগুলো বোঝানো হয়েছিল। চলো পরের প্রশ্ন। বলা হচ্ছে কি, ভার, ভর, বেগ এবং ত্বরণ এদের মধ্যে কোনটির একক মৌলিক একক? তাহলে এই যে 4টে দেওয়া আছে, এদের মধ্যে কোনটির একক একটি মৌলিক একক? মৌলিক একক হলো যে সমস্ত ভৌত রাশির একক স্বাধীন, অর্থাৎ তারা অন্য কোনো রাশির এককের সাহায্যে গঠিত হয় না, তাদেরকে আমরা বলি মৌলিক একক। যেমন দৈর্ঘ্য, ভর, সময় আমরা পড়েছিলাম। তাহলে এখানে দেখো, এই যে ভর আছে, ভর কিন্তু একটা মৌলিক একক। বাকি ভার, বেগ, ত্বরণ এরা কিন্তু মৌলিক একক নয়, এরা হচ্ছে লব্ধ একক। ঠিক আছে, লব্ধ একক। আচ্ছা, নেক্সট বলছে, আলোকবর্ষ মৌলিক না লব্ধ একক? তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, পরীক্ষায় কিন্তু বেশ কয়েকবার আমি দেখেছি তোমাদের বিভিন্ন পরীক্ষায় এটা খুবই দেয়। আলোকবর্ষ মৌলিক একক না লব্ধ একক? আচ্ছা দেখো, আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ মানে তো দূরত্বের একক, তাই না? আমরা জানি যে সূর্য থেকে পৃথিবীর যে গড় দূরত্ব, তাকে এক আলোকবর্ষ বলা হচ্ছে। তাহলে আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক, এবং দূরত্বের একক সেটা অবশ্যই একটা মৌলিক একক হবে। তাহলে অ্যান্সার হবে মৌলিক একক, সেটা কিন্তু লব্ধ একক হবে না। পরের প্রশ্ন বলছে যে, দুটি ভিন্ন মৌলিক একক দ্বারা গঠিত একটি ভৌত রাশির এককের উদাহরণ দাও। এই কোয়েশ্চেনও কিন্তু তোমাদের আমি করিয়েছিলাম। তাহলে কি বলছে, দুটি ভিন্ন মৌলিক একক দ্বারা গঠিত, ভিন্ন মৌলিক একক দ্বারা গঠিত একটি ভৌত রাশির এককের উদাহরণ দিতে বলছে। কি হবে? এটা আমরা লিখতে পারি দ্রুতির একক। কি লিখতে পারি? দ্রুতির একক। ঠিক আছে, দ্রুতির একক কেন হবে? দেখো, দ্রুতি মানে কি? দ্রুতি সমান আমরা কি জানি? দ্রুতি বা ইংলিশে আমরা বলি স্পিড। স্পিড এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে অতিক্রান্ত দূরত্ব, ওকে, বাই সময়। এবার দেখো, অতিক্রান্ত দূরত্ব এর মৌলিক একক বলছে যে দুটি ভিন্ন মৌলিক একক দ্বারা গঠিত। তাহলে অতিক্রান্ত দূরত্ব এটা কি হচ্ছে? দৈর্ঘ্যের একক, এটা একটা দূরত্ব, তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য। আর এটা হচ্ছে নিচেরটা কি হচ্ছে? সময়ের একক। তাহলে দেখো, দৈর্ঘ্য বা সময়, দৈর্ঘ্য বাই সময়, সময় হচ্ছে, তাহলে দুটো মৌলিক একক, দৈর্ঘ্যের একক ধরো যদি মিটার ধরি, সময়ের একক যদি সেকেন্ড ধরি, তাহলে কি হচ্ছে? মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে, তাই না? ইউনিট মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে। তার মানে অ্যান্সার হবে দ্রুতির একক। দ্রুতির একক, ঠিক আছে, এটা দুটি মৌলিক এককের সাহায্যে কিন্তু গঠিত হচ্ছে। একটা হলো দৈর্ঘ্যের একক এবং সময়ের একক, এই দুটো নিয়ে তৈরি হচ্ছে। পরের প্রশ্ন বলছে যে, তিনটি ভিন্ন মৌলিক একক দ্বারা গঠিত একটি ভৌত রাশির এককের উদাহরণ দাও। তিনটি ভিন্ন মৌলিক এককের সাহায্যে গঠিত বলে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, এরকম কি হবে? সেটা হচ্ছে কার্যের একক। তোমাদের এই কোশ্চেনটাও আমি আগেও করিয়েছিলাম, 2 নম্বরের মতো করে দিয়েছিলাম। তো কার্যের একক, ঠিক আছে, তো কার্যের এককে কিন্তু দৈর্ঘ্য, ভর, সময় এই তিনটেই থাকে। কারণ কি, আমরা জানি কার্য সমান কি হয়? কার্য মানে ওয়ার্ক, ডব্লিউ সমান হচ্ছে এফএস, মানে হলো বল ইন্টু সরণ হয়ে যায়। ওকে, আবার বল সমান কি হয়? ভর ইন্টু ত্বরণ হয়ে যায়, ইন্টু সরণ হচ্ছে। আবার ভর ইন্টু ত্বরণ মানে কি? ত্বরণ মানে বেগ বাই সময় হয়ে যাচ্ছে, ঠিক আছে, ইন্টু সরণ, এটা সময়, ঠিক আছে, সম অন্তস্থ, এটা হচ্ছে সময়, বেগ বাই সময়। আবার কি? ভর ইন্টু বেগ মানে কি? বেগ মানে হচ্ছে তোমার সরণ বাই সময়। আবার নিচে সময় আছে আরেকটা, ইন্টু ওপরে আবার সরণ আছে। তার মানে এখানে বুঝতে পারছো, ভরের একটা হচ্ছে মৌলিক একক হচ্ছে, ওকে,
ভর হয়ে যাচ্ছে আমাদের একটা মৌলিক একক। তারপরে ধরো সরণ মানে হচ্ছে দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, এটাও একটা মৌলিক একক। আবার সময়টাও একটা মৌলিক একক। ঠিক আছে, এখানেও সময় আছে, এখানে সরণ আছে, দুটো রিপিট আছে। তার মানে কি, এটা কিন্তু তিনটে মৌলিক এককের সাহায্যে গঠিত হচ্ছে। তিনটে মৌলিক এককের সাহায্যে গঠিত একটা ভৌত রাশি। ওকে, নেক্সট দেখো, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। তো আমরা জানি যে স্কেলার রাশি হচ্ছে মান এবং মান আছে কিন্তু অভিমুখ নেই, তাই তো? ভেক্টর রাশির মান ও অভিমুখ দুটোই আছে, কিন্তু এখানে বলছে যে মান এবং অভিমুখ দুই আছে, এরকম একটা স্কেলার রাশি। স্কেলার রাশি কিন্তু তার মানও আছে, আবার কি আছে, অভিমুখ আছে। তাহলে এরকম স্কেলার রাশি কি হতে পারে? এরকম একটা স্কেলার রাশি যদি আমরা দেখি, সেটা হবে তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা, যেটাকে আমরা বলছি কারেন্ট। ওকে, কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রা, এটা এমন একটা স্কেলার রাশি যার মানও আছে, আবার যার দিক বা অভিমুখও রয়েছে। খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। নেক্সট দেখো, দুটি একই একক বিশিষ্ট ভৌত রাশির উদাহরণ দাও যার একটি স্কেলার এবং অপরটির হচ্ছে ভেক্টর। একই একক বিশিষ্ট ভৌত রাশির উদাহরণ দিতে বলছে, মানে এদের ইউনিট দুটো সেম, কিন্তু তার মধ্যে একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। দেখো, দ্রুতি ও বেগ, এটা আমরা বলতে পারি। তোমরা অলরেডি পরের চ্যাপ্টারে, আর কি অলরেডি নয়, পরের চ্যাপ্টারে কিন্তু এটা সম্পর্কে ডিটেল এক্সপ্লেনেশন পাবে। এই যে দ্রুতি, বেগ, ত্বরণ, সরণ, এগুলো সম্পর্কে আরও সুন্দর করে তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে, এবার দেখো দ্রুতি আর বেগ ভালো করে বোঝো। দ্রুতি আর বেগ এদের কিন্তু একক সেম, দুটির একক সেম বলেছে, তাই না? যেমন এদের একক কি হয়, এদের ধরো এসআই পদ্ধতি মিটার পার সেকেন্ড, বা সিজিএস পদ্ধতি হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, বা এসআইতে হচ্ছে মিটার পার সেকেন্ড, দুজনেরই। তাহলে দুজনেরই কি হচ্ছে, একক সেম হচ্ছে। কিন্তু আমরা যদি দ্রুতি দেখি, দ্রুতিকে ইংলিশে বলে স্পিড। স্পিড, এবং এটা হচ্ছে একটা স্কেলার রাশি। কি রাশি? স্কেলার রাশি। আর বেগ, বেগকে আমরা বলি ভেলোসিটি। আচ্ছা, এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। ওকে, এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি, আর বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। নেক্সট দেখো, চাপ স্কেলার না ভেক্টর রাশি? চাপ কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? চাপ কিন্তু একটা অবশ্যই স্কেলার রাশি, এটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, চাপ হচ্ছে একটা স্কেলার রাশি। তড়িৎ প্রবাহ মাত্রা কী ধরনের রাশি, অর্থাৎ স্কেলার রাশি না ভেক্টর রাশি? আমরা এইমাত্র পড়লাম যে তড়িৎ প্রবাহ মাত্রা এমন একটা ভৌত রাশি যার মান এবং অভিমুখ দুই আছে, তার সত্ত্বেও সে হচ্ছে একটা স্কেলার রাশি। ওকে, স্কেলার রাশি। সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক কী? দেখো, ঘনত্ব সমান কি হয়? ঘনত্ব সমান হয় ভর বাই আয়তন। ঠিক আছে, ঘনত্ব সমান হয়ে যায় ভর বাই আয়তন। তাহলে সিজিএস পদ্ধতিতে ভরের একক কি? সেন্টিমিটার। আয়তনের একক হচ্ছে মিটার, সেন্টিমিটার। আচ্ছা সরি, ভরের একক কী হবে? গ্রাম। আর আয়তনের হবে সেন্টিমিটার কিউব। তাহলে অ্যান্সার হবে গ্রাম পার সেমি কিউব। ওকে, তাহলে ঘনত্বের একক হবে গ্রাম পার সেমি কিউব। পরের প্রশ্ন দেখো, এখানে বলছে যে 10 ডিগ্রি সেলসিয়াস বা 277 কেলভিন উষ্ণতায় জলের ঘনত্ব এসআইতে কত? তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বা 277 কেলভিন উষ্ণতায় জলের ঘনত্ব এসআইতে কত? তো এসআই পদ্ধতিতে মনে রাখবে, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এসআই পদ্ধতিতে জলের ঘনত্ব হয়ে যায় 1000 কেজি পার মিটার কিউব। কি হয়? 1000 কেজি পার মিটার কিউব। ওকে, নেক্সট দেখো, লিটারের সংজ্ঞায় কোন উষ্ণতার উল্লেখ থাকে? এটা আমরা করেছি কোশ্চেনটা। লিটারের সংজ্ঞায় কোন উষ্ণতার উল্লেখ থাকে? 4 ডিগ্রি সেলসিয়াস, বা এটাকে আমরা 277 কেলভিনও বলতে পারি। দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস মানে মনে রাখবে সবসময় 273 কেলভিন। ঠিক আছে, এবার সেলসিয়াস থেকে যদি আমরা কেলভিনে নিতে চাই, আমাদের 273 যোগ করতে হয়। তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস মানে কত?
273-এর সাথে 4 যোগ করে দাও, হয়ে যাবে কত? 277 কেলভিন। ওকে, তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস বা 277 কেলভিন। পরের প্রশ্ন দেখো, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 লিটার জলের ভর কত? 1 লিটার জলের ভর কত হয়? 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 লিটার জলের ভর হয় 1 কেজি। ওকে, কত হয়? 1 কেজি। নেক্সট দেখো, এই দুটো অঙ্ক আছে তোমাদের, একটু ভালো করে দেখে নাও। কোনো বস্তুর উপাদানের ঘনত্ব বলে দিয়েছে 75,500 কেজি পার মিটার কিউব। তাহলে সিজিএস পদ্ধতিতে এর ঘনত্ব কত হবে? ঠিক আছে, কোনো বস্তুর উপাদানের ঘনত্ব কত? 7,500 কেজি পার মিটার কিউব। তাহলে সিজিএস পদ্ধতিতে আমাদের যখন মান বের করতে হয় তখন আমরা কি করব? তাহলে সিজিএস পদ্ধতিতে বস্তুর ঘনত্ব, হাতের লেখাটা একটু বাজে হয়ে যাচ্ছে, বস্তুর একটু সুন্দর করে লিখি, ঘনত্ব। ঠিক আছে, তাহলে সিজিএস পদ্ধতিতে বস্তুর ঘনত্ব কী হবে? এই যে 7,500 রয়েছে, এটাকে আমরা 1000 দিয়ে জাস্ট ভাগ করে দেব, 1000 দিয়ে আমরা ভাগ করে দেব। তাহলে দেখো কত হবে? এখানে 2 শূন্য কেটে দাও, তাহলে এক ঘর আগে দশমিক, মানে 7.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, যেহেতু এ দেখো এসআইতে এখানে কেজি পার মিটার কিউব, কিন্তু সিজিএস সেটা কী হয়ে যাবে? গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওটা মিটার কিউব, এটা হচ্ছে সেন্টিমিটার কিউব। তাহলে এখানে কি বুঝলে? যখন আমাদের এসআইতে থাকবে, এসআই থেকে যদি আমরা সিজিএসে নিই ঘনত্বটা, তাহলে 1000 দিয়ে ভাগ করে দিতে হবে। এবার দেখো উল্টোটা বলছে যে সিজিএস পদ্ধতিতে কোনো তরলের ঘনত্ব বলে দিয়েছে 0.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে এসআইতে ঘনত্ব কত হবে? ঠিক আছে, সিজিএসে দেওয়া আছে, এসআইতে বের করতে বলেছে। তাহলে এসআইটা কী হবে? দেখো 0.8-এর সাথে জাস্ট 1000-কে গুণ করে দাও, কেজি পার মিটার কিউব হয়ে যাবে। ওকে, তাহলে সিজিএস থেকে এসআইতে নিতে গেলে কিন্তু 1000 দিয়ে গুণ করে দিতে হবে। তো কত হবে এটা? দেখো 8 দিয়ে তাহলে 8000 হচ্ছে, আবার এক ঘর আগে দশমিক, মানে 800 হয়ে যাবে। 800 কী হবে? কেজি পার মিটার কিউব। ওকে, 800 কেজি পার মিটার কিউব। নেক্সট 16 নম্বর দেখো, গ্যালন কোন ভৌত রাশির নির্ণয়ের একক? গ্যালন বলে না 1 গ্যালন 2 গ্যালন, তো গ্যালন হচ্ছে কোনো লিকুইড জিনিস, মানে আয়তনের একক। কিসের একক? গ্যালনটা হচ্ছে আয়তনের একক। কোনো লিকুইড পদার্থ পরিমাপের জন্য কিন্তু এই গ্যালন ইউনিটটা ব্যবহার করা হয়ে থাকে। আলোকবর্ষ, এক আলোকবর্ষ মানে কত কিমি? এক আলোকবর্ষ কত কিমি এটাও তোমাদের করানো হয়েছিল। 9.46 ইন্টু 10^12 কিলোমিটার। ওকে, 9.46 ইন্টু 10^12 কিলোমিটার। নেক্সট দেখো, আচ্ছা এটা গেল, তাহলে 9.46 ইন্টু 10^12 কিলোমিটার এক আলোকবর্ষের সমান। এবার বলছে এক পারসেক। এক পারসেক মানে কত আলোকবর্ষ? আমরা জানি পারসেক হচ্ছে মানে দূরত্বের সবথেকে বৃহত্তম একক পরিমাপের জন্য ব্যবহার করা হয়। তো পারসেক, এক পারসেক মানে কত আলোকবর্ষ? এটা হবে 3.26, মনে রেখে দাও, 3.26 আলোকবর্ষ। ঠিক আছে, 3.26 আলোকবর্ষ মানে এক পারসেক। এক পারসেক। দৈর্ঘ্যের বৃহত্তম একক কি? তোমাদের এক্ষুনি বললাম দৈর্ঘ্য পরিমাপের জন্য বৃহত্তম একক কি হয়? সেটা হচ্ছে পারসেক। পারসেক। ওকে, এক নটিক্যাল মাইল কত মিটার? আচ্ছা, নটিক্যাল মাইলটা কত মিটারের সমান? এটা দেখো, আচ্ছা এটা অ্যান্সার তো হবে 1852 মিটার। কত হবে? 1852 মিটার। এক নটিক্যাল মাইল মানে হচ্ছে 1852 মিটার। তো নটিক্যাল মাইলটা সাধারণত মানে কোনো একটা দেশের, ধরো আমাদের ভারতবর্ষ, তো ভারতবর্ষের সাথে আমাদের কি কি আছে, কোন কোন মহাসাগর আছে? আমাদের ভারত মহাসাগর আছে, তাই তো, আরব সাগর আছে, আর তাছাড়া আছে বঙ্গোপসাগর। তাহলে যে কোনো একটা সাগর যদি আমি ধরে নিই, ধরো বঙ্গোপসাগর বা ভারত মহাসাগর। এবার দেখো ভারত মহাসাগর, ধরো যে ভারতবর্ষের যে ভূমি অঞ্চল রয়েছে,
সেই ভূমি থেকে এই সমুদ্র বরাবর যে ডিস্টেন্সগুলো পরিমাপ করা হয়, ঠিক আছে? তো সমুদ্র পথে যে ডিস্টেন্স পরিমাপ করা হয় সেটা এই নটিক্যাল মাইল এককে প্রকাশ করা হয়। আমরা নর্মালি রাস্তার ক্ষেত্রে তো কিলোমিটার বলি, কিন্তু এই নটিক্যাল মাইল হচ্ছে এই মানে ভূমি থেকে সমুদ্রের মধ্যে যে ভারতের কতটুকু জায়গা আছে, ঠিক আছে, মানে সমুদ্রের মধ্যে কতটুকু এরিয়া রয়েছে সেটা পরিমাপ করা হয়। চলো পরের প্রশ্ন। দেখো এটা অ্যামস্ট্রং, এর মাথায় এরকম শূন্য হবে। 1 অ্যামস্ট্রং মানে হচ্ছে কত মিটার? তো এটাও তোমাদের করিয়েছি আমি। 1 অ্যামস্ট্রং মানে 10⁻⁻10 মিটার। ওকে, 10⁻⁻10 মিটার। 1 ফার্মিং মানে কত মিটার? এটা ফার্মিং হবে, ফার্মিং। 1 ফার্মিং মানে কত মিটার? এটা হবে 10⁻⁻15 মিটার। 10⁻⁻, ফার্মিং তো ফার্মিং মানে 10⁻⁻15 মিটার। ওকে, তাহলে 10 কত -15 মিটার, 10⁻⁻15 মিটার। 1 পিকোমিটার মানে কত মিটারের সমান? 1 পিকোমিটার মানে হচ্ছে 10⁻12 মিটার। ওকে, 1 পিকোমিটার মানে হচ্ছে 10⁻12 মিটার। ওকে, তাহলে 1 অ্যামস্ট্রং বললাম 10⁻10, 1 ফার্মিং মানে 10⁻15, আর 1 পিকোমিটার মানে 10⁻12 মিটার হয়ে যাবে। ওকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ দিয়েছে, শূন্যস্থান পূরণটা দেখে নাও। এসআইতে মৌলিক এককের সংখ্যা হলো, কতগুলো মৌলিক একক আছে? 7টি, তাই না? 7টি মৌলিক একক আছে। সিজিএস পদ্ধতিতে মৌলিক এককের সংখ্যা হলো, অর্থাৎ সিজিএস পদ্ধতিতে কটি মৌলিক একক রয়েছে? কটি? সংখ্যা হলো 3, মানে 3টি। 3টি কি কি? দৈর্ঘ্য, ভর আর হচ্ছে সময়ের একক, তাই তো? দৈর্ঘ্য, ভর আর হচ্ছে সময়, এই 3টে হচ্ছে সিজিএস পদ্ধতিতে মৌলিক একক। পরের প্রশ্ন দেখি আমরা। বলা হচ্ছে সিজিএস ও এসআই পদ্ধতিতে সাধারণত এককের সংখ্যা কত? মানে এসআই এবং সিজিএস পদ্ধতিতে সাধারণ এককের সংখ্যা কত? দেখো কোশ্চেনটাকে কীভাবে দিয়েছে, তোমরা কিন্তু এটা গোলমাল করবে। এসআইতে কটা হয়? 7টা, আর সিজিএসে কটা হয়? 3টে, তাই তো? কিন্তু এখানে বলছে এসআই ও সিজিএস পদ্ধতির সাধারণ এককের সংখ্যা কতগুলো? সাধারণ মানে কি জানো? সাধারণ মানে হচ্ছে কমন, ইংরেজিতে যাকে আমরা বলি কমন। তা কমন একক কতগুলো আছে? এর 3টে আছে, এর 7টা, মানে এর মধ্যে 3টে থাকবে, তার মানে 3 কমন যাবে, অর্থাৎ 3টি হয়ে যাবে। ওকে, 3টি হবে। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট দেখো, আয়তনের একক হলো ড্যাশ একক। আয়তনের একক সেটা কিসের একক হবে? তো দেখো, আয়তন তো আমাদের আয়তনের একক হলো ড্যাশ একক, মানে এটা কি লব্ধ একক নাকি এটা প্রাথমিক একক? অবশ্যই এটা হচ্ছে লব্ধ একক, লব্ধ একক। কারণ কি, এটা একাধিক মৌলিক এককের সাহায্যে কিন্তু তৈরি হচ্ছে, তাই না? কারণ আয়তন মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। কোয়েশ্চেন নাম্বার 5, আপেক্ষিক গুরুত্ব হলো দুটি সমজাতীয় রাশির অনুপাত, তাই এটির একক নেই, তাই না? আপেক্ষিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব, এগুলোকে কি বলেছিলাম? এগুলো হচ্ছে এককবিহীন ভৌত রাশি, এককবিহীন ভৌত রাশি। পরের প্রশ্ন, কোনো পদার্থের একক ড্যাশ এর ভরকে ওই পদার্থের ড্যাশ বলে। কোনো পদার্থের একক কি হবে? কোনো পদার্থের একক ড্যাশের ভরকে, তাহলে একক আয়তনের ভরকে, একক আয়তন এর ভরকে ওই পদার্থের ঘনত্ব বলা হয়। কি বলা হয়? ঘনত্ব বলা হয়। ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন, তাই তো? কোনো পদার্থের একক আয়তনের ভরকে বলা হচ্ছে ওই পদার্থের ঘনত্ব। সত্য মিথ্যা, সত্য মিথ্যা কোনগুলো ঠিক কোনগুলো ভুল যাচাই করতে বলছে। দেখো, পরিমাপযোগ্য প্রতিটি ভৌত রাশিরই একক আছে। বলো, পরিমাপযোগ্য যে মানে প্রত্যেকটি ভৌত রাশিরই একক আছে। আমরা কিছু কিছু ভৌত রাশি দেখেছি যাদেরকে আমরা বলছি এককবিহীন ভৌত রাশি,
তাহলে সেগুলো তো পরিমাপযোগ্য, কিন্তু সেগুলোর কিন্তু একক নেই, তাই না? প্রতিটি কথাটা যেহেতু রয়েছে তার জন্য এটা হয়ে যাবে মিথ্যা, মিথ্যা হবে। মূল এককগুলি পরস্পরের উপর নির্ভরশীল নয়। মূল এককগুলি বলছে পরস্পরের উপর নির্ভরশীল নয়, এটা কিন্তু অবশ্যই সত্য। আমরা মৌলিক এককের সংজ্ঞাতেই পড়েছি, তাই না? ভরবেগের এককের মধ্যে 3টি মূল একক রয়েছে। আচ্ছা, 3-এরটা দেখো, এটা খুব ভালো প্রশ্ন। ভরবেগ, ভরবেগ মানে কি? ভর গুণ বেগ, ঠিক আছে? তাহলে ভর গুণ বেগ মানে কি? সরণ বাই সময়। তাহলে দেখো এখানে কি পাচ্ছি আমরা? ভর, এখানে পাচ্ছি আমরা সময়, এখানে সরণ মানে দৈর্ঘ্যের একক। তাহলে দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক, 3টে এককই কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে ভরবেগের এককের মধ্যে 3টি মূল একক বর্তমান, এটা কি হবে? সত্য হয়ে যাবে, সত্য। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম জলের আয়তন সবথেকে বেশি হয়, ঠিক না ভুল? দেখো তোমাদের আমি কি বলেছি, যে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের আয়তন সর্বনিম্ন হয় এবং ঘনত্ব হচ্ছে সর্বোচ্চ হয়, ঠিক আছে? সর্বনিম্ন হয় আর ঘনত্ব হচ্ছে সর্বোচ্চ হয়। তাহলে এটা কি হবে? এটা হয়ে যাবে মিথ্যা, মিথ্যা। নেক্সট দেখো, উষ্ণতার পরিবর্তনে ঘনত্বের কোনো পরিবর্তন হয় না, ঠিক না ভুল? উষ্ণতা পরিবর্তনে ঘনত্বের কোনো পরিবর্তন হয় না। ঘনত্ব সমান ভর বাই আয়তন, তাই তো? দেখো উষ্ণতা পরিবর্তনে ঘনত্বের কি পরিবর্তন হয় নাকি হয় না? এটা মিথ্যা হবে। কি হবে এটা? এটা মিথ্যা হয়ে যাবে। কারণ কি? উষ্ণতার পরিবর্তনে ঘনত্বের কোনো পরিবর্তন হয় না বলছে। তাহলে উষ্ণতার যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে ঘনত্বের কোনো পরিবর্তন হয় না, ঘনত্বের পরিবর্তন হয়। উষ্ণতার উপর কিন্তু ঘনত্ব ডিপেন্ড করে, ঠিক আছে? আমরা দেখেছি টেম্পারেচার বাড়িয়ে দিলে কিন্তু ঘনত্ব আস্তে আস্তে, তরলের ক্ষেত্রে তো আমরা মানে যদি জলের ক্ষেত্রে দেখি, তাপমাত্রা বাড়ার সাথে সাথে, ঠিক আছে, আয়তন কমতে থাকে, তার মানে ঘনত্ব বাড়তে থাকে এবং 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা সর্বাধিক হয়, তারপরে আস্তে আস্তে ঘনত্ব কমতে থাকে। প্লাস্টিকের ক্যারিব্যাগের বেধ মাপা হয় মাইক্রন এককে। আমরা যে ক্যারিব্যাগ, প্লাস্টিকের যে ক্যারিব্যাগ ব্যবহার করি সেগুলো মাইক্রন এককে ব্যবহার করা। ইয়েস, রাইট, সত্য। আর নেই নাকি? ওকে। তো তোমাদের আজকে বেশ কিছু শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো। আর তোমাদের নেক্সট ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে নতুন চ্যাপ্টার দিয়ে। এখানে হয়তো আরও কিছু এমসিকিউ করলে আরও কিছু কোশ্চেন করানো যেত, কিন্তু পরে করাবো। এখন আপাতত আমরা নেক্সট চ্যাপ্টার ধরবো। তার পরিমাপের পরের চ্যাপ্টারটা সম্ভবত বল ও গতি নিয়ে, ঠিক আছে? তো অনেক ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার আসতে চলেছে। তোমরা ক্লাসগুলো করো, আশা করি ভালো লাগবে, তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং তোমাদের পরীক্ষায় কিন্তু তোমরা ভালো মার্কস তুলতে পারবে। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।